প্রতিশ্রুতি দিলেও কাটছে না সংশয়। বেশিরভাগ বিধিনিষেধ শিথিল হওয়ায় প্রায় অকার্যকর করোনা লকডাউন, কেউই মানতে চাইছে না স্বাস্থ্যবিধি। শনাক্তের 15 দিন পরও করোনা পজিটিভ খালেদা, জানালেন ব্যক্তিগত চিকিৎসক, শারীরিক অবস্থা স্থিতিশীল। ভারতে একদিনে প্রায় 3.5 লাখ করোনা শনাক্তের নতুন রেকর্ড, 7 দিনে শনাক্ত 20 লাখ, মৃত্যু 13,000। বিশ্বে করোনা ভ্যাকসিনের 100 কোটি ডোজ প্রয়োগ, 3 দেশে 58 ভাগ, টিকা বৈষম্যে উদ্বেগ বিশেষজ্ঞদের। স্বাগত সকাল 9টার 1 ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদের সাথে আছি মুজাহিদুল ইসলাম। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। সংক্রমণের ঝুঁকি নিয়ে আজ থেকে সারা দেশে খুলছে শপিং মল ও দোকানপাট। এর প্রস্তুতি নেওয়া হয়েছে মার্কেটগুলোতে। ব্যবসায়ীরা যথাযথ স্বাস্থ্যবিধি মানার আশ্বাস দিলেও সংশয় ক্রেতারা। লকডাউনের মধ্যেই দোকান খুলবে, তাই ধোয়া মোছা চলছে রাজধানী নিউ মার্কেটে। অনেকদিন পর আনাগোনা বেড়েছে কর্মীদেরও। চাঁদনী চক, গাউচিয়া মার্কেট, বসুন্ধরা শপিং মলেও মালামাল গোছাতে ব্যস্ত দোকানিরা। চলমান লকডাউনে সারা দেশে বন্ধ গণপরিবহন। এরই মধ্যে রোববার থেকে সারা দেশে দোকানপাটে বেচা বিক্রি চলবে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। গত বছর দীর্ঘ লকডাউনের পর মার্কেট খুললেও যথাযথ স্বাস্থ্যবিধি মানা হয়নি। যারা মার্কেটে শপিং করতে আসবে তাদের জন্য মোস্ট ডিফিকাল্ট একটা জিনিস, কারণ তারা যদি আসে ওইভাবে হয়তো আপনার করতে পারবে না। তবে গাড়িটা খুললে তো আর লকডাউনের কিছু থাকবে না। সংক্রমণ কিন্তু বাড়তেছে। সংক্রমণ বাড়াতে আমরা যদি নিজেরা সচেতন না হই তাহলে তো আর সরকার সচেতন করে দিতে পারবে না হাতে কলমে ধরে। তবে ব্যবসায়ীদের দাবি, সরকারি সিদ্ধান্ত মেনেই নেওয়া হচ্ছে সব প্রস্তুতি। মাস্ক ছাড়া মার্কেটে কেউ প্রবেশ করতে পারবেন না। প্রত্যেক দোকানিকেই নিশ্চিত করতে হবে স্বাস্থ্যবিধি। তবে বেচা বিক্রির সময় নির্ধারণ করে দেওয়ায় নির্দিষ্ট সময়ে ক্রেতার ভিড় বাড়বে বলে আশঙ্কা তাদের। আমরা আমাদের মার্কেটে এটা এনশিওর করব স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য। তবে একটু অন্তরায় হয়ে যাচ্ছে, 10টা থেকে 5টা, সময়টা সংক্ষিপ্ত। আমরা 3-3.5 হাজার দোকান মালিক, কর্মকর্তা, কর্মচারী আছে আমাদের মার্কেটে। 10-15 হাজার কাস্টমারও অনেক সময় হয়ে যাবে। তো এই ভলিউমটাই যদি পূর্ণ সময়ের ভিতরে আসে তাহলে স্বাস্থ্যবিধি মেনে চলাটা বেশি সুবিধাজনক। মাস্ক ছাড়া কেউ যমুনা ফিচার পার্কে আসতে পারবে না। পাশাপাশি আমাদের এন্ট্রিগুলোতে সকল ধরনের স্বাস্থ্য নিরাপত্তার যে চেকিংগুলো আছে এবং টেম্পারেচার মাপা, তারপর হচ্ছে আপনার যা মাস্ক পরিধান করেছে কিনা, হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত এবং শরীরটা স্যানিটাইজেশন করা, এগুলো আমরা মেনটেন করেছি। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS এর তথ্য মতে ছোট বড় মিলিয়ে সারা দেশে দোকান রয়েছে 53.5 লাখ। প্রত্যেক প্রতিষ্ঠানে গড়ে 4 জন কর্মী ধরা হলে দোকান কর্মচারীর সংখ্যা দাঁড়ায় 2 কোটির বেশি। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চলমান লকডাউনে দোকান, শপিং মল খোলার প্রস্তুতি নিয়ে আরও জানাতে সিলেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাধব কর্মকার। মাধব, আর অল্প কিছুক্ষণ সময়ের পরই তো আসলে শপিং মল এবং দোকানপাট খুলে যাচ্ছে। সেক্ষেত্রে সিলেটে ব্যবসা প্রতিষ্ঠান খোলার সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন এবং স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে কোন বিষয়গুলোর প্রতি গুরুত্ব দেওয়া হচ্ছে? আসলে দীর্ঘদিন ধরে ব্যবসায়ীদের এই প্রত্যাশা ছিল যে আসলে স্বাস্থ্যবিধি অনুসরণ করে যাতে করে এই বিপণী বিতানগুলো খুলে দেওয়া হয়। এই মুহূর্তে আমি রয়েছি সিলেটের জিন্দাবাজারে। মূলত সিলেট মহানগরীর সবচেয়ে বেশি বিপণী বিতান যে এলাকায়, সেখানটায় রয়েছে। সেইখানকার চিত্র যদি আপনাদেরকে দেখাই, আসলে এই বিপণী বিতানগুলো খোলার যে প্রস্তুতি সেগুলো কিন্তু সম্পূর্ণ হয়েছে এবং সকাল থেকে আমরা দেখছি যে পরিচ্ছন্নতা কর্মী যারা রয়েছেন তারা এসে ধোয়া মোছার কাজটি করছেন এবং সর্বোপরি সকল বিপণী বিতান বা শপিং মলগুলোর একই অবস্থা। এবং একটু পরেই মূলত ব্যবসায়ীরা আস্তে আস্তে দোকানে আসবে এবং তাদের এই ব্যবসায়িক কার্যক্রম শুরু করবেন বলে আমাদেরকে জানিয়েছেন ব্যবসায়ীরা। কিন্তু কতটুকু স্বাস্থ্যবিধি অনুসরণ করা সম্ভব হবে সেইটি নিয়ে কিন্তু শঙ্কা রয়েছে। কারণ গত বছরের লকডাউন পরবর্তীতে যখন বিপণী বিতানগুলো খোলা হয়, শপিং মলগুলো খোলা হয়, তখন যে অটোমেটিক জীবাণু
নাশক যে একটি টানেল তৈরি করা হয়েছিল, বুথ তৈরি করা হয়েছিল, যাতে করে সেই বুথের ভিতর দিয়ে যারা প্রবেশ করবেন তারা জীবাণুনাশক স্প্রে নিয়ে আসলে তারা মূলত প্রবেশ করবেন, সেই ধরনের কোনো প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি না। এই বিপণী বিতানটাতেও ছিল, পাশাপাশি সবগুলো বিপণী বিতানগুলোতে এই ব্যবস্থা ছিল, কিন্তু এখন বা আজকে আমরা সেই বিষয়টি দেখতে পাইনি। কিন্তু ব্যবসায়ীরা যেটি বলছেন যে মাস্ক ছাড়া কাউকে প্রবেশ করা দেওয়া হবে না, কিংবা যাওয়ার সাথে সাথে তাদের হাতে হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হবে। সেটি কতটুকু মেনটেন করা সম্ভব হবে সেটি নিয়ে কিন্তু শঙ্কা রয়েছে। কিছু বিপণী বিতান ছাড়া যে ধরনের আসলে শপিং মলগুলো রয়েছে, যেখানে খুব বেশি ভিড় হয়ে থাকে বা সেখানে দোকানের সংখ্যা অনেক বেশি, কিংবা যে শপিং মলগুলোর পথ একটু সরু, সেখানটায় এগুলো মানা সম্ভব হবে বলে মনে হচ্ছে না। সিলেট থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী মাধব কর্মকার। বেশিরভাগ বিধিনিষেধ শিথিল হওয়ায় প্রায় অকার্যকর হয়ে পড়েছে করোনা সংক্রমণ রোধে চলমান লকডাউন। কারখানা, ব্যাংক ও বিভিন্ন অফিস খোলা থাকায় সকাল থেকে সড়কে বেড়েছে মানুষের উপস্থিতি। গণপরিবহন ছাড়া প্রায় সব ধরনের যানবাহনই চলতে দেখা গেছে রাজধানীতে। এসব গাড়িতে উপেক্ষিত সামাজিক দূরত্ব। বেশিরভাগ মানুষই মানছেন না স্বাস্থ্যবিধি। একই চিত্র রাজধানীর বিভিন্ন কাঁচা বাজারেও। এদিকে রাজধানীর ভেতরে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোয় থাকা চেকপোস্টে তল্লাশির সময় দেখা দিচ্ছে যানজট। কোথাও কোথাও ট্রাফিক সিগন্যালেও দেখা দিচ্ছে যানজট। আজ থেকে দোকানপাট, শপিং মল খুলে যাওয়ায় গাবতলী, সায়দাবাদ সহ রাজধানীর প্রবেশ পথগুলোয় কিছুটা যাত্রীর চাপ রয়েছে। সকাল থেকে অনেকেই ভাড়ায় মাইক্রোবাস ও অন্যান্য ছোট গাড়িতে ঢাকায় ফিরছেন। শনাক্তের 15 দিন পরও করোনা পজিটিভ খালেদা জিয়া। দ্বিতীয় টেস্টেও বিএনপি চেয়ারপারসনের ফল পজিটিভ এলেও শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক। ডাক্তারদের আশা, কোভিড জনিত কোনো জটিলতা না থাকায় 5 থেকে 6 দিনের মধ্যে খালেদা জিয়ার করোনা নেগেটিভ রিপোর্ট আসবে। গত 11 এপ্রিল খালেদা জিয়ার করোনার নমুনা পরীক্ষার ফল পজিটিভ আসে। তারপর থেকেই বক্ষব্যাধি ও মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর FM সিদ্দিকীর নেতৃত্বে 7 সদস্যের মেডিকেল টিম গুলশানের বাসায় তার চিকিৎসা শুরু করে। 15 এপ্রিল এভারকেয়ার হাসপাতালে নিয়ে করা হয় সিটি স্ক্যানও। করোনায় আক্রান্ত হওয়ার 17 দিনের মাথায় শনিবার দুপুরে দ্বিতীয়বার নমুনা দেন খালেদা জিয়া। রাতের রিপোর্ট আসে আবারও তিনি করোনা পজিটিভ। রাত 10টার দিকে গুলশানের বাসায় বেগম জিয়ার সর্বশেষ অবস্থা নিয়ে বসে মেডিকেল বোর্ড। 2.5 ঘন্টা পর রাত 1:45টার দিকে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকরা জানান, নমুনা পরীক্ষায় পজিটিভ ফলাফল এলেও করোনা থেকে ঝুঁকিমুক্ত খালেদা জিয়া। কোভিডের যে দ্বিতীয় সপ্তাহের যে জটিলতা, সেই জটিলতা আলহামদুলিল্লাহ হয়নি। ওনার অবস্থা স্থিতিশীল আছে। টেস্ট আমরা আজকে একবার করেছিলাম, যে টেস্টটা সেটা লো টাইটারে পজিটিভ এসছে, কিন্তু আমরা মনে করছি যে আগামী 5-6 দিনের মধ্যে উনি কোভিড সম্পূর্ণভাবে নেগেটিভ হয়ে যাবেন। চিকিৎসকরা আরও জানান, আপাতত করোনা ঝুঁকিমুক্ত হলেও শারীরিক অন্যান্য জটিলতায় খালেদা জিয়ার আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করা প্রয়োজন। কোভিড রিলেটেড যতগুলো টেস্ট করেছি করোনা রিলেটেড, তার বাইরেও ওনার অন্যান্য অনেক শারীরিক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা দরকার, যেগুলি আমরা আশা করছি যে আগামী কয়েকদিনের মধ্যে ওনার কতগুলি পরীক্ষা যেগুলো আগে আমরা করতে পারিনি সেগুলো আবার করব। খালেদা জিয়া ছাড়াও তার বাসার গৃহকর্মী সহ 8 জন করোনায় আক্রান্ত হয়েছিলেন। শনিবার গুলশানের বাসার 14 জনের পরীক্ষা করা হয়। এতে খালেদা জিয়া সহ 4 জন বাদে সবার নেগেটিভ এসেছে। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বেশিরভাগ বিধিনিষেধ শিথিল হওয়ায় প্রায় অকার্যকর হয়ে পড়েছে করোনা সংক্রমণ রোধে চলমান লকডাউন। এ নিয়ে আরও জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন হোসেন। আলামিন, এই মুহূর্তে কারওয়ান বাজারে সাধারণ মানুষের উপস্থিতি কেমন দেখছেন এবং সেক্ষেত্রে স্বাস্থ্যবিধি নিয়ে সচেতনতা কতটুকু? এছাড়াও এই যে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে যে শুরু থেকে কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে আসলে তদারকি কী ধরনের চোখে পড়ছে? আসলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে যে প্রজ্ঞাপনটি প্রথম দফায় দেওয়া হয়েছিল, সেখানে বলা হয়েছিল যে কাঁচা বাজারগুলো খোলা জায়গায় সরিয়ে নিতে হবে, এবং সেক্ষেত্রে আপনি জানেন যে এই কারওয়ান বাজারের তদারকি প্রতিষ্ঠান হচ্ছে উত্তর সিটি কর্পোরেশন। তাদের পক্ষ থেকে আমরা দৃশ্যমান কোনো অগ্রগতি দেখতে পাইনি। পাশাপাশি যে
খোলা জায়গায় সরিয়ে নেওয়ার যে কথা বলা হয়েছিল সেটি নেওয়া হয়নি। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে একদম লোকে গিজ গিজ করছে, অর্থাৎ এখন তো প্রায় 9টা বাজে, সকাল থেকেই শুরু হয়, অর্থাৎ 4টা-5টা থেকে শুরু হয়, তখন লোক সমাগম আরও বেশি ছিল। বেলা যত বাড়ছে লোক সংখ্যা কিন্তু কমছে। তার মধ্যেও আমরা দেখেছি প্রথম দিকে যখন করোনার সাধারণ ছুটি ছিল তখন দেখেছি সেখানে মার্ক করে দেওয়া হয়েছে কতটুকু দূরত্ব থেকে দাঁড়াবেন, কোন ক্রেতার পর কে যাবেন, কিন্তু সেই বিধিনিষেধের যে বিষয়টি থেকে থাকে, সামাজিক দূরত্ব সম্পূর্ণভাবে ব্যাহত, স্বাস্থ্যবিধি মানার যে বিষয়টি থাকে, মাস্ক সিটির মানার ব্যাপারে চরমতম একটি অনীহা কিন্তু আমরা আসলে এখানে দেখতে পাচ্ছি। আপনি যেমনটা বলছিলেন যে বিধিনিষেধ আসলে লকডাউনের নানা বিধিনিষেধ তুলে নেওয়ার ফলে একদম কার্যকর নেই বললেই চলে। যে যার মতো করে আসছে, যে যার মতো করে যাচ্ছেন, কারোর মধ্যে আসলে স্বাস্থ্যবিধি বা করোনা মহামারী বলতে আসলে কিছু আছে সেটি কিন্তু এই কারওয়ান বাজারে এসে কোনোভাবেই উপলব্ধি করা যায় না। সেক্ষেত্রে দায়িত্বরত প্রতিষ্ঠান, বিশেষ করে সিটি কর্পোরেশনের কথা যদি বলি, তারাও তদারকি করছে না। বাজার কমিটিরও এর সাথে জানেন যে একটি বাজার এখানে কমিটি থাকে, সেই কমিটির পক্ষ থেকে আমরা দৃশ্যমান কোনো অগ্রগতি দেখতে পাইনি। যে কিছু ক্রেতা যারা আসলে অতিমাত্রায় সচেতন তারা শুধুমাত্র মাস্ক পরে আসছে, কেউ কেউ আবার মাস্ক পরে আসলেও সেটি সঠিক স্থান, অর্থাৎ সেটি থুতনিতে রয়েছে, নির্ধারিত জায়গায় থাকার কথা সেটি নেই, এরকম একটি বিষয় আমরা আসলে দেখতে পাচ্ছি। আর এখানকার আপনি জানেন যে পাশেই বেশ কয়েকটি সুপার শপ মার্কেট রয়েছে, সেগুলো আসলে খোলার একটি প্রস্তুতি যারা রয়েছে, আপনি জানেন আজকে 10টা থেকে সেরকম একটি নির্দেশনা রয়েছে বা খুলতে পারবেন এরকম একটি অনুমতি দেওয়া হয়েছে, সেটি তারা ঝাড়পোছ করছেন। অর্থাৎ এই আজকের যে পরিস্থিতি হয়তো 10টা কিংবা 11টার দিকে দোকান খোলার পরে সেই পরিস্থিতি আরও পাল্টে যাবে। এই হচ্ছে আসলে এখানকার এক পরিস্থিতি। আমরা মোট কথা বা এক কথায় যদি বলি তাহলে আসলে লকডাউনে হজরবল অবস্থা, বেশ কিছু বিধিনিষেধ তুলে দেওয়ার ফলে লকডাউন সত্যিকার অর্থেই কার্যকর আছে কিনা সেটি নিয়ে আসলে গবেষণা করার খুব একটা প্রয়োজন নেই, বাস্তব চিত্র তাই বলে। রাজধানীর কারওয়ান বাজার থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী আলামিন হোসেন। এদিকে লকডাউনের বেশিরভাগ বিধিনিষেধ শিথিল হওয়ায় রাজধানীতে ফিরছে মানুষ। রাজধানীমুখী মানুষের খবর জানাতে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শুভ ঘোষ। শুভ, এই মুহূর্তে ঘাটে ঢাকামুখী মানুষের ভিড় কেমন দেখছেন, এবং এছাড়া গণপরিবহন বন্ধ থাকলেও আসলে মানুষ ঢাকা কিভাবে ফিরছেন এ ব্যাপারে আমাদেরকে বিস্তারিত জানাবেন। দেখুন, চলমান লকডাউনের কারণে যখন ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যায় তারপর থেকেই কিন্তু রাজধানী ছাড়তে শুরু করে আসলে সাধারণ মানুষ। এরপর থেকেই যারা ক্ষুদ্র ব্যবসায়ী যারা রয়েছেন তারা আসলে গ্রামের বাড়িতে পরিবার নিয়ে আসলে ফিরে যায়। এবং আমরা দেখছি যে সরকার পক্ষের থেকে আজ থেকে যে মার্কেট খোলার যে সিদ্ধান্তটি এসেছে সেই সিদ্ধান্তের পর থেকেই কিন্তু রাজধানী ঢাকার কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। আমরা সকাল থেকে দেখছিলাম যে নানা উপায়ে গণপরিবহন বন্ধ থাকার কারণে পায়ে হেঁটে এবং ভেঙে এবং দ্বিগুণ ভাড়া দিয়ে কিন্তু মানুষ আসলে তাদের কর্মস্থলে ফিরতে শিমুলিয়া ঘাটে পদ্মা পাড়ি দিয়ে কিন্তু এখানে এসে ভিড় জমিয়েছেন। আমরা আসলে সকাল থেকে দেখছিলাম যে ঘাটে আসার পরে যারা আসলে কর্মস্থলে ফিরতে চাচ্ছেন, গণপরিবহন বন্ধ থাকায় কিন্তু তাদেরকে প্রতি মুহূর্তেই আসলে ভোগান্তি পোহাতে হচ্ছে। তো সবকিছু মিলিয়ে যদি বলা যায় যে গণপরিবহন বন্ধ থাকার কারণে কর্মস্থলে মানুষের একদিক থেকে যেমন বেড়েছে ভোগান্তি, এতে কিন্তু না পথে পথে কিন্তু কর্মস্থলে ফিরতে তাদেরকে একাধিকবার পরিবহন পরিবর্তন করার কারণে কিন্তু তাদেরকে নানা বিড়ম্বনার মধ্যে আসলে পড়তে হচ্ছে। এতে কিন্তু তাদেরকে দ্বিগুণ ভাড়াও আসলে গুনতে হচ্ছে। আমরা ঘাট এলাকা থেকেই সকালে দেখেছি যে মানুষের বেলা বাড়ার সাথে সাথে কিন্তু মানুষ যে একদিন যেমন রাজধানীতে ফিরছেন তাতে কিন্তু আসলে ঘাটে ভিড় বাড়ছে। এবং যারা আসলে গণপরিবহন পাননি বন্ধ থাকার কারণে আসলে সিএনজি, অটোরিকশা, প্রাইভেট কারে কিন্তু তাদের দ্বিগুণ ভাড়া দিয়ে তারা আসলে কর্মস্থলে ফেরার চেষ্টা করছেন। আমরা এই বিষয়টি নিয়ে কিন্তু তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা আমাদেরকে বলছিলেন যে যখন সরকার আসলে প্রথম ধাপে লকডাউন দেয় তখন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার কারণে মালিক পক্ষ তাদের ছুটি দেয় তারা বাড়ি ফিরেছিলেন। তবে মার্কেট এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার সিদ্ধান্তে তাদের আসলে মালিক পক্ষের চাপে পড়ে তাদেরকে বাধ্য হয়ে আবার কর্মস্থলে ফিরতে হয়েছে। এবং আসন্ন ঈদকে সামনে রেখে আসলে তাদের পারিবারিক অনেক চাহিদা রয়েছে, সবকিছু পূরণে ক্ষেত্রেই আসলে তাদেরকে করোনার সংক্রমণ ঝুঁকি মাথায় নিয়ে আসলে তাদেরকে কর্মস্থলে ফিরতে হচ্ছে। তো এতে আমরা কিন্তু দেখেছি যে সরকার পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মানতে আসলে যে ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে, আমরা অধিকাংশ মানুষকেই কিন্তু আসলে মাস্ক পরতে দেখিনি। এবং প্রাইভেট কারগুলোতে কিন্তু দ্বিগুণ যাত্রী নিয়ে এবং অতিরিক্ত ভাড়া নিয়ে কিন্তু আমরা যাত্রীদেরকে ঢাকায় ফিরতে আমরা দেখেছি। তো সবকিছু মিলিয়ে যদি বলা যায় যে যেভাবে আসলে মানুষের অবাধ যাতায়াত চলছে এবং মানুষ
গণপরিবহন বন্ধ থাকায় যেভাবে আসলে ছোট ছোট যানবাহনগুলোতে আসলে মানুষ ফিরছে গাদাগাদি করে, এতে সংক্রমণ আসলে আরো অনেক গুণ বাড়তে পারে বলে কিন্তু মনে করছে। শুভ, আপনি আরো তথ্য সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আমরা আপনার সাথে আবারও যোগ দিব। সিলেটে করোনা রোগী বেড়ে যাওয়ায় দেখা দিয়েছে আইসিইউ সংকট। আইসিইউ শয্যা খালি না পেয়ে বেসরকারি হাসপাতালে ছুটতে হচ্ছে রোগীদের। তবে শিগগিরই আরও আইসিইউ শয্যা চিকিৎসা সেবায় যুক্ত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সিলেট বিভাগে সরকারি হাসপাতালে করোনা রোগীদের জন্য বরাদ্দ আইসিইউ 29টি। এর মধ্যে শহীদ শামসুদ্দিন হাসপাতালে 16টি, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে 8টি এবং মৌলভীবাজার হাসপাতালে 5টি। করোনা সংক্রমণ বাড়ার পর দেখা দিয়েছে আইসিইউ সংকট। শামসুদ্দিন হসপিটাল সম্পূর্ণ ফিল আপ, এখন কেউ ভর্তি হতে চাইলে ভর্তি হতেও পারবে না। তো সরকারেরও একটা সীমাবদ্ধতা রয়েছে, আমরা নাগরিকদেরও একটা সীমাবদ্ধতা রয়েছে অর্থনৈতিকভাবে এবং বিভিন্নভাবে। আবার দেখা গেছে প্রাইভেট কিছু মেডিকেল যেগুলায় করোনা রোগীর চিকিৎসা দিচ্ছে, কিন্তু এই পরিমাণ টাকা নিচ্ছে যা মানুষের সামর্থ্যের বাইরে। তবে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শিগগিরই আরও 10টি আইসিইউ বেড বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এই 8টা বেডকে আমরা ডেডিকেট করেছি। আমাদের উসমানীতে ভর্তিকৃত রোগী যারা আইসিইউ প্রয়োজন হবে তাদেরকে আইসিইউতে সাপোর্ট দেওয়ার জন্য কোভিড পজিটিভ যে আরো 10 বেডের আইসিইউ নির্মাণের জন্য আমরা ফান্ড পেয়েছি এবং এটারও কাজ শুরু হয়ে গিয়েছে। আমরা আশা করি যে আগামী 20 থেকে 25 দিনের মধ্যে আরো 10 বেডের একটা আইসিইউ আমরা নতুন করে স্থাপন করতে পারবো উসমানীতে। এদিকে সংক্রমণ বাড়ায় আক্রান্তদের আইসোলেশনের জন্য স্কুল কলেজে ফিল্ড হাসপাতাল স্থাপনের তাগিদ চিকিৎসকদের। করোনা চিকিৎসাকে সহজ করার জন্য আমার মনে হয় পদক্ষেপ নেওয়া উচিত এবং এখনই উপযুক্ত সময় সরকারের বেড বাড়ানোর ব্যবস্থা করা, প্রয়োজন হলে মেকশিফট হসপিটাল করা, কিংবা কোথাও কোনো স্কুল হোক, কলেজ হোক কিংবা কমিউনিটি সেন্টারে হোক সেগুলোতে ফিল্ড হসপিটাল তৈরি করার ব্যবস্থা হাতে নেওয়া দরকার। আইসোলেশন সেন্টার হিসেবে ঘোষণা করা হয়েছে শাহপরান হাসপাতাল ও দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকেও। তবে রোগীদের অভিযোগ এই দুই হাসপাতালে নেই পর্যাপ্ত চিকিৎসক ও চিকিৎসা সরঞ্জাম। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দেখছেন বিরতিহীন সংবাদ, এছাড়া সংবাদ আরও যা থাকছে। করোনার ভারতীয় ধরন দেশে ঢুকলে সামলানো কঠিন হবে বলছেন বিশেষজ্ঞরা, সীমান্তে কড়াকড়ির তাগিদ। ভাষান্তর আশ্রয়ণ প্রকল্প নিয়ে ইতিবাচক জাতিসংঘ, আন্তর্জাতিক দাতাদের দ্রুত সেখানে কাজ শুরুর আহ্বান। ভারতে করোনা ভাইরাসের ডাবল ট্রিপল মিউট্যান্ট শনাক্তে উদ্বেগ বেড়েছে দেশেও। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন সে ভাইরাস ঢুকে পড়লে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হবে। তাই দুই দেশের সীমান্তে কড়াকড়ি চেয়েছে কোভিড-19 জাতীয় কারিগরি কমিটি। প্রাণঘাতী করোনা ভাইরাসের ডাবল মিউটেন্টে বিপর্যস্ত ভারত। প্রতিদিনই ভাঙছে সংক্রমণের রেকর্ড, মৃত্যু 2000-এর ওপরে। এর মধ্যেই পশ্চিমবঙ্গ সহ 4 রাজ্যে ট্রিপল মিউটেন্ট ভাইরাস শনাক্তের কথা জানাচ্ছেন দেশটির বিজ্ঞানীরা। এই ভাইরাস আগের চেয়ে 3 গুণ বেশি শক্তিশালী। প্রতিবেশী দেশ হওয়ায় এ খবরে উদ্বেগ বাংলাদেশেও। ভারতের সে ভাইরাস দেশে এলে পরিস্থিতি ভয়ানক হতে পারে বলে শঙ্কা জানাচ্ছেন জনস্বাস্থ্যবিদেরা। পাওয়া গিয়েছে মারাত্মক সংক্রমণশীল ট্রিপল এবং ডাবল মিউটেন্ট করোনা ভাইরাস, যেগুলো আমাদের দেশে প্রবেশ করলে মহা বিপর্যয়কারী অবস্থা তৈরি হতে পারে। এ কারণে অনতিবিলম্বে ভারতের সাথে আমাদের জল, স্থল এবং বিমানপথ বন্ধ করা জরুরি। এই অবস্থায় দুদেশের যোগাযোগ ব্যবস্থার উপর কঠোর নজরদারি চাইছেন বিশেষজ্ঞরা, পাশাপাশি দিচ্ছেন বিধিনিষেধ মেনে চলার পরামর্শ। আমাদের দেশেরও শঙ্কার কারণ রয়েছে এবং আমাদের স্থলবন্দর, নৌবন্দর, বিমানবন্দরও সরকারের নজরদারি রাখতে হবে এবং আমাদের দেশের জনসাধারণেরও সচেতন হতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সরকারকেও সেই ব্যাপারে আরও তৎপর হতে হবে। আইইডিসিআর উপদেষ্টা বলছেন সাউথ আফ্রিকা, যুক্তরাজ্য ও জাপানের ভেরিয়েন্টকে উদ্বেগজনক বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে ভারতে নতুন ধরনের ব্যাপক সংক্রমণের বিষয়টি এখনো নিশ্চিত নয়। কেন স্বাস্থ্যবিধি কিন্তু এভাবে যদি আমরা মেনে চলি তাহলে আমাদের সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে।
নতুন ভ্যারিয়েন্ট হোক বা পুরনো ওয়াইল্ড ভাইরাস হোক, এইটাকে প্রতিরোধ করার পদ্ধতি কিন্তু একই। এদিকে ভারতে করোনার নতুন ধরন B1617 ভাইরাসটি প্রতিনিয়ত রূপ পাল্টাচ্ছে। টিকা নিয়েও এর সংক্রমণ মোকাবিলা কঠিন বলে তথ্য দিচ্ছে নানা গবেষণা। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মোহাম্মদপুরে 7 মসজিদের পাশে জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসা। এই শিক্ষা প্রতিষ্ঠানটি মূল কমিটির বিরুদ্ধে আদালতের রায়ের পরও বিএনপি জোটের ছত্রছায়ায় পরে হেফাজতের আড়ালে মাদ্রাসাটি দখলে রাখেন তারা। 2001 সালে বিএনপি জোট ক্ষমতায় থাকায় জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসার মূল কমিটিকে হটিয়ে দখলে নেয় হেফাজত নেতা মামুনুল হকের বাবা, খেলাফত মজলিসের নেতা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক। কমিটি ওনাকে অব্যাহতি দেয়, কিন্তু দেওয়ার পর যেহেতু ওনার একটা সারা বাংলাদেশ ব্যাপী ওনার একটা পরিচিতি আছে এবং তখন তিনি 4 দলীয় জোটের একজন। পরে মাওলানা মানসুরুল হকের নেতৃত্বে একই নামে আরেকটি মাদ্রাসা করে বিতাড়িত কমিটি। এর সরকারি নিবন্ধন এখনও জামিয়া রহমানিয়া আরাবিয়া নামে। তাদের এই বছরের ক্যালেন্ডারেও মামুনুল হকের দখল করা মাদ্রাসার ছবি ছাপা রয়েছে। এই ঘটনায় বিতাড়িত কমিটি মামলা করে 2001 সালে। উচ্চ আদালতে রায় হয় 2014 সালে। এত বছরেও সেই রায় কার্যকর করা যায়নি। বিএনপি আমলে মাওলানা আজিজুল হক সাহেব সে ওই জোটের শরিক হিসাবে সে তার ক্ষমতা প্রয়োগ করে এই মাদ্রাসাটি দখল করেছেন। এরপরে একটি পক্ষ আসলেন, তারাও জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসা, তারা এসে বললেন যে আমরা হলাম অরিজিনাল জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসা। রিসোর্টকাণ্ডে জেলে গেলেও সেই মাদ্রাসার দখল মামুনুল পরিবারের হাতে। তত্ত্বাবধানে রয়েছেন তার বড় ভাই মাহফুজুল হক। ঢাকা উদ্যানে আজিজিয়া মাদ্রাসা ওয়াকফ সম্পত্তি হলেও এর দখলেও একই পরিবার। জামিয়া রহমানিয়ায় জমি দান করেছিলেন আলী অ্যান্ড নূর গ্রুপ। মাদ্রাসার দুই পক্ষের দ্বন্দ্বে জমি দান করে কয়েক দফা হামলার মুখে পড়েছে সেই পরিবারের দ্বিতীয় প্রজন্ম। যে পক্ষ আছে ওই পক্ষ খারাপ, যে বিপক্ষ যেটা ওটা আরো খারাপ, দুইটাই খারাপ। মাঝামাঝি কাবাব মেয়ে হাত দিয়ে চাচ্ছি না। দুই পক্ষ যখন যেভাবে চান্স পাইছে সেভাবে আমাদের উপরে টর্চার করে। এসব কারণেই মোহাম্মদপুরের সব কওমি মাদ্রাসাকে একটি কর্তৃপক্ষের আওতায় আনার দাবি জানিয়েছে সাবেক এই সংসদ সদস্য। সামগ্রিকভাবে আমি বিশ্বাস করতে চাই যে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাটাকেও মাদ্রাসার শিক্ষা ও কারিগরি বোর্ডের অধীনে একটি সুনিয়ন্ত্রিত হওয়া উচিত। ম্যাক্সিমাম মাদ্রাসাগুলি হলো দেখবেন যে কিছু অবৈধ সম্পত্তির উপর গড়ে উঠেছে। জনসাধারণের দানে প্রতিষ্ঠিত মাদ্রাসাগুলো হাতে গোনা কয়েকটি পরিবারের দখলে চলে গেছে বলে অভিযোগ করছেন স্থানীয়রাও। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চলমান লকডাউনে দোকান, শপিং মল খোলার প্রস্তুতি নিয়ে আরও জানাতে এবারে রাজধানীর নিউ মার্কেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, আর অল্প কিছু সময়ের মধ্যেই তো শপিং মল এবং দোকানপাট খুলে যাচ্ছে, যেটি সরকারি নির্দেশনা অনুযায়ী সকাল 10টা থেকে। সেক্ষেত্রে নিউ মার্কেটে ব্যবসায়ীদের প্রস্তুতি কেমন দেখছেন এবং স্বাস্থ্যবিধি মানানোর ক্ষেত্রে তাদের বিশেষ কি ব্যবস্থা রয়েছে? যে আপনি যেমনটি বলছেন যে সকাল 10টা থেকে আসলে শপিং মল এবং দোকানপাট খোলা থাকবে এবং 5টা পর্যন্ত চলবে। তো এখনও কিন্তু 10টা বাজার কিছু সময় বাকি আছে, কিন্তু আমরা ইতিমধ্যেই নিউ মার্কেটে আমরা এসেছি এবং নিউ মার্কেটে কিন্তু যে মূল গেট সেটি খুলে দেওয়া হয়েছে এবং ব্যবসায়ীরা ইতিমধ্যেই কিন্তু প্রস্তুতি নেওয়া শুরু করছে। আপনি দেখতে পাচ্ছেন যে মূলত বেশ কিছুদিন বন্ধ থাকার পর কিন্তু এখন আজকে প্রথম এই মার্কেটে খোলা হলো এবং ব্যবসায়ীরা মূলত দোকানপাট খুলছে এবং প্রস্তুতি নিচ্ছে, বিশেষ করে ধোয়া মোছার কাজ করছে কিংবা পণ্যগুলো সাজানোর কাজ করছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে বেশিরভাগ দোকানেই কিন্তু কর্মচারীরা কিন্তু আরও আগেই কিন্তু এসেছে এবং আপনি যেটি বলছেন যে স্বাস্থ্যবিধি মানার কথা, আসলে এখনও যেহেতু শুধুমাত্র কর্মচারীরাই মূলত এখানে এসেছে এবং এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে যারা এসেছেন তারা মূলত সকলের মুখেই মাস্ক আছে এবং
মানার চেষ্টা করা হচ্ছে, কিন্তু এখন আসলে পরবর্তীতে যখন 10টায় মার্কেট শুরু হবে, অর্থাৎ ক্রেতারা যখন আসবে এবং ক্রেতা এবং বিক্রেতাদের, তখন আসলে বোঝা যাবে যে স্বাস্থ্যবিধিটা ঠিকমতো মানা হচ্ছে কিনা। কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে যেটি অল্প সংখ্যক যে কর্মচারীরা এসে ধোয়া মোছার কাজ করছে এবং গোছানোর কাজ করছে, তারা স্বাস্থ্যবিধি মেনেই কিন্তু কাজ করছে। আর আরেকটি বিষয় হচ্ছে যে এখনও কিন্তু যে আমরা নিউ মার্কেটের মধ্যে যে পরিমাণ দোকান আছে, সবগুলো দোকান কিন্তু এখনও আসলে কর্মচারীরা এসে পৌঁছায় নাই, কিংবা এখনও অনেক দোকান কিন্তু বন্ধ আছে। কিছু সংখ্যক দোকান কিন্তু এখন পর্যন্ত খুলছে এবং ব্যবসায়ীরা বা দোকানিরা যেটি বলছেন যে তারা যেহেতু 2 ঈদে মূলত সারা বছরের যে বিক্রি হয় বা কিংবা মুনাফা করা হয়, এবং তার 2 ঈদেই কিন্তু বেশিরভাগ বিক্রি হয়ে থাকে এবং সেই জন্য তারা এই 2 ঈদের অপেক্ষায় থাকে। তো ঈদের আগে এরকম দোকান বন্ধ করে দেওয়াতে তারা আসলে অনেক শঙ্কিত ছিল, কিন্তু এখন দোকান খুলে দেওয়াতে আসলে তারা অনেকটা খুশি যে তারা যে ব্যবসা করার প্রত্যাশায় ছিল, হয়তোবা এখন স্বাস্থ্যবিধি মেনে খোলা হচ্ছে, হয়তোবা এখন সেখানেও বিক্রি তাদের মোটামুটি প্রত্যাশিত বা ভালো হবে এমনটি তারা আশা করছেন। আর তারা যেটি বলছেন যে সরকার যে নির্দেশনা দিয়েছে যে স্বাস্থ্যবিধি মানার জন্য, সেটি তারা মেনেই তারা বিক্রি করবে। এবং বিশেষ করে দোকান মালিক সমিতির পক্ষ থেকেও কিন্তু বলা হয়েছে যদি স্বাস্থ্যবিধি যদি কোনো দোকানি কিংবা ব্যবসায়ী যদি মানতে না পারেন, তাকে দোকান বন্ধ রাখার কথা বলা হয়েছে। রাজধানীর নিউ মার্কেট থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী সাজ্জাদ হোসেন। করোনা পরিস্থিতির কারণে কমেছে দান সদকা। স্বাভাবিক সময়ে রমজান মাসে এতিমখানা শিশুদের ইফতার সহ ভালো খাবার জুটলেও এবার কষ্টে দিন যাচ্ছে তাদের। পরিবর্তিত পরিস্থিতিতে এতিমখানাগুলো চালাতে হিমশিম খাচ্ছেন সংশ্লিষ্টরা। করোনা পরিস্থিতির কারণে মাদ্রাসা বন্ধ থাকলেও খোলা রাখা হয়েছে এতিমখানাগুলো। এতিম শিশুদের অনেকে আত্মীয় স্বজনের কাছে গেলেও বেশিরভাগেরই কোথাও যাওয়ার জায়গা নেই। এমনিতে সারা বছর কষ্টেই কাটে এতিম শিশুদের। অন্যান্য বছর রমজান মাসে মানুষের দান সদকার কারণে ভালো মন্দ খাবার জোটে তাদের। তবে করোনা পরিস্থিতির কারণে কমে গেছে দান সদকা। অন্য রমজানে তো ভালো খাওয়ায়, অন্য জায়গা থেকে দাওয়াত আসে, অনেক ভালো খাওয়ায়। এই রমজানে তো মাদ্রাসা থেকে ইফতার দেওয়া হচ্ছে। আগে তো পাইতাম আলুর চপ, ডিমের চপ, বেগুনি, বুট, শরবত সব কিছুই পাইতাম। আর এখন শুধু পাই শরবত, সুলা, বুট, এগুলাই। আর কিছু তো আগের মতো আর হয় না। তো সের ইফতার 2টায় আসতো, বলতে প্রতিদিনই আসতো, কিন্তু এবার কোথা থেকে আসছে না। সংশ্লিষ্টরা জানিয়েছেন করোনা পরিস্থিতির কারণে গত বছর থেকেই কমেছে দান সদকা। এতে এতিমখানাগুলো পরিচালনা করতে হিমশিম খেতে হচ্ছে। অনেকের ব্যবসায়ী বন্ধ হয়ে গেছে, ব্যবসা লস খাইছে, এই জন্য অনেকের দান সদকা আগে যদি 10 টাকা দিতে এখন 5 টাকা দেয়, 2 টাকা দেয়, এরকমভাবে। এই জন্য আমরা এখন ওই মসজিদ থেকে কিছু কালেকশন করি আর মানুষের দান সদকা দিয়ে চলে আমাদের বেশি। মূলত আমাদের এই প্রতিষ্ঠানটা রমজানের ধানেই সারা বছর আর সরকার সমাজ কল্যাণ মন্ত্রণালয় যা পাই, এই দুইটা মিলেই মূলত প্রতিষ্ঠানটা চলে। কিন্তু এখন এমন একটা অবস্থায়, লকডাউন অবস্থায় মানুষজন ওইভাবে বাইর হন না। আমাদের যারা বিভিন্ন দাতা আছেন, ডোনার আছেন, ওইভাবে ওনারা আসতেও পারতেছেন না। এতিমখানাগুলোতে রমজান মাসে আসা দান খয়রাতের উদ্বৃত্ত অংশ জমা রাখা হয় ভবিষ্যতের জন্য। তবে এবার রমজান মাসে যেতে হচ্ছে সংকটের মধ্য দিয়ে। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভাষাঞ্চল নিয়ে ইতিবাচক জাতিসংঘ। পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেন, আশ্রয়ণ প্রকল্পটি ঘুরে দেয়া প্রতিবেদনে সন্তুষ্টির কথা জানিয়েছে সংস্থাটি। তাই দ্রুত সেখানে কাজ শুরুর আহ্বান জানানো হয়েছে আন্তর্জাতিক দাতাদের। এদিকে ভাষাঞ্চলকে কেন্দ্র করে আল জাজিরা প্রতিবেদনে ষড়যন্ত্র দেখছেন পররাষ্ট্রমন্ত্রী। শুরুতে নোয়াখালীর ভাষাঞ্চলে রোহিঙ্গাদের সরিয়ে নিতে আপত্তি করলেও এখন সে অবস্থান থেকে সরে এসেছে জাতিসংঘ। গত মাসের মাঝামাঝি প্রথমবারের মতো ভাষাঞ্চলের আশ্রয়ণ প্রকল্প ঘুরে দেখে জাতিসংঘের প্রতিনিধি দল। মতবিনিময় করেন কক্সবাজার আশ্রয় শিবির থেকে আসা রোহিঙ্গাদের সঙ্গেও। 3 এপ্রিল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন সহ 10 দেশের রাষ্ট্রদূতরা যান ভাষাঞ্চলে। অবকাঠামো সহ অন্যান্য সুযোগ সুবিধা ও রোহিঙ্গাদের সক্ষমতা বাড়ানোর উদ্যোগে সন্তুষ্টি জানান তারা। পররাষ্ট্রমন্ত্রী বলছেন, ভাষাঞ্চল নিয়ে প্রাথমিক প্রতিবেদনে ইতিবাচক মনোভাবের কথাই তুলে ধরেছে জাতিসংঘ। 2 পেজের একটা রিপোর্ট দিয়েছে এবং এটা খুব পজিটিভ রিপোর্ট, এবং তারা বলেছে যে ইটস এ গুড, ভালো স্ট্রাকচার হয়েছে, শামুক ভালো পছন্দ করেছে। তবে জাতিসংঘ শুড গো ভেরি কুইকলি।
মন্ত্রীর অভিযোগ, আন্তর্জাতিক দাতারা যখন ইতিবাচক সাড়া দিচ্ছেন তখন কাতার ভিত্তিক টেলিভিশন আল জাজিরা উদ্দেশ্যমূলকভাবে বিভ্রান্তিকর প্রতিবেদন করছে। ভাসানচর যেহেতু ইউএন দেখে গেছে, আপনার কয়েকজন অত্যন্ত শক্তিমান রাষ্ট্রদূত গিয়ে পছন্দ করেছেন, অ্যারেঞ্জমেন্টটা খুব ভালো দেখেছেন। এখন ওখানে একটা গন্ডগোল বাঁধানোর জন্য তারা এমন একটা নিউজ দিয়েছে, সেইটা নিউজ বলা যায় না, এটা প্রপাগান্ডা বলা যায়। এগুলো সবই সন্দেহজনক। ব্রিটিশ প্রতিষ্ঠানের পরামর্শে দুর্যোগ মোকাবেলায় ভাসানচরের আবাসন ঘিরে উঁচু বাঁধ তৈরির কথা তুলে ধরে একে আশেপাশে দ্বীপের চেয়েও নিরাপদ বলে জানান মন্ত্রী। নাফিজুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছেন বিরতিহীন সংবাদ, এছাড়া সংবাদ আরো যা থাকছে। তীব্র গরম থাকবে আরো এক সপ্তাহ, ফসল নষ্টের শঙ্কা, কার্বন নিঃসরণ না কমালে আরো খারাপ হবে পরিস্থিতি। নিষ্প্রাণ ড্রয়ের পথে ক্যান্ডি টেস্ট, করুণারত্নে ধনঞ্জয়ের ব্যাটে শ্রীলঙ্কার জবাব, উইকেট নিয়ে হতাশ টাইগাররা। গত ২০ বছরে দেশের বড় অগ্নিকাণ্ডের একটিরও বিচার শেষ হয়নি এখনো। মামলা হলেও তদন্তে ধীরগতি আর বিচারে দীর্ঘসূত্রিতায় সংকট দিন দিন বাড়ছে। মানবাধিকার কর্মীরা বলছেন, এসব ঘটনায় শাস্তি না হওয়ায় অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। একদিনে সবচেয়ে বেশি প্রায় ৩,০০০ মানুষের মৃত্যু হয়েছে ব্রাজিলে। ইরাকের রাজধানী বাগদাদের একটি হাসপাতালে আগুন লেগে ২৭ করোনা রোগীর মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা অন্তত ৪৬ জন। শনিবার মাঝরাতে ইবনে আল খতিম হাসপাতালের আইসিইউতে দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষ বলছে, অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত বলে জানান তারা। দুর্ঘটনার সময় আইসিইউতে ১২০ জন করোনা রোগী চিকিৎসাধীন ছিলেন, তাদের মধ্যে ৯০ জনকে অন্য হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই ঘটনায় শোক জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল কাদিমি। বিশ্বে উদ্বেগজনক হারে বেড়ে চলা করোনা সংক্রমণ ও প্রাণহানির মধ্যে ভয়াবহ রকমের টিকা বৈষম্যের তথ্য প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে তারা জানায়, শনিবার সন্ধ্যা পর্যন্ত বিশ্বে ১০০ কোটি ডোজের বেশি টিকা প্রয়োগ করা হয়েছে। তবে দুর্ভাগ্যজনকভাবে এর ৫৮% ব্যবহার করেছে মাত্র ৩টি দেশ। তাদের মধ্যে শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত ব্যবহার হয়েছে ২২ কোটি ৫৬ লাখ ডোজ। ২১ কোটি ৬১ লাখ ডোজ নিয়ে দ্বিতীয় অবস্থানে চীন আর তৃতীয় অবস্থানে ভারত। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত সহ বিভিন্ন দেশে যখন ৩ ধরনের টিকার প্রয়োগ চলছে, সেখানে হাইতি, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, ইরিত্রিয়া সহ ১২টি দেশে এখনো শুরুই হয়নি টিকা কার্যক্রম। সেনা অভ্যুত্থান বিরোধীদের নির্বিচারে হত্যা বন্ধ করতে মিয়ানমারের সেনাপ্রধানের প্রতি আহ্বান জানিয়েছেন আসিয়ান সদস্য দেশগুলোর নেতারা। একই সাথে রাজনৈতিক বন্দীদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। শনিবার ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত আসিয়ান সম্মেলনে ১০টি দেশের রাষ্ট্রপ্রধান ও পররাষ্ট্রমন্ত্রী মিয়ানমারের চলমান সংকট নিরসনে ৫ দফা প্রস্তাব পেশ করেন। এর মধ্যে অবিলম্বে সহিংসতা বন্ধ এবং আসিয়ান প্রতিনিধিদের উপস্থিতিতে সামরিক ও বেসামরিক নেতাদের মধ্যে সংলাপের প্রস্তাব দেওয়া হয়। বৈঠকের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে মিয়ানমারের নবগঠিত জাতীয় ঐক্য সরকার। এদিকে আসিয়ান সম্মেলন চলাকালে মিয়ানমারের দক্ষিণাঞ্চলে সেনাবিরোধী বিক্ষোভ হয়েছে। ১ ফেব্রুয়ারি সেনাবাহিনী ক্ষমতা দখলের পর থেকে চলমান বিক্ষোভে পুলিশের গুলিতে মারা গেছে ৭ শতাধিক মানুষ। ইন্দোনেশিয়ার নিখোঁজ সাবমেরিনটির সন্ধান পাওয়া গেছে। তবে ৫৩ আরোহীর কারোরই জীবিত ফেরার আর কোনো সম্ভাবনা দেখছেন না দেশটির নৌবাহিনী। শনিবার এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন নৌবাহিনীর প্রধান ইউদো মার্গোনো। বুধবার বালি উপকূল থেকে প্রায় ৬০ মাইল দূরে সামরিক মহড়া দেওয়ার সময় যোগাযোগ বিচ্ছিন্ন হয় ইন্দোনেশিয়ার সাবমেরিন KRI নাঙ্গালা 402। পরে ৫৩ আরোহী নিয়ে এর নিখোঁজের কথা নিশ্চিত করে দেশটির কর্তৃপক্ষ। সাবমেরিনটিতে অক্সিজেন শেষ হওয়ার কথা জানিয়ে ৭২ ঘন্টার মধ্যে উদ্ধারের সময়সীমা নির্ধারণ করে দেশটি। তবে সাবমেরিনটি দ্রুত উদ্ধারে প্রযুক্তিগত সক্ষমতা ছিল না ইন্দোনেশিয়ার। সহায়তার জন্য তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযানে নামে অস্ট্রেলিয়া, ভারত, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্র। ৩ দিনের বেশি সময় পার হলেও মিল ছিল না খোঁজ। অবশেষে শনিবার এর সন্ধান পায় ইন্দোনেশিয়ার নৌবাহিনী। সমুদ্রপৃষ্ঠ থেকে ৮৫০ মিটার নিচে মেলে ধ্বংসাবশেষ। আমরা সাবমেরিনটির সন্ধান পেয়েছি। সমুদ্রপৃষ্ঠের
7 থেকে 800 মিটার নিচে এর কিছু অংশ পাওয়া গেছে। স্ক্যানারের তথ্য বলছে এটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়নি। সমুদ্রের গভীরে চলে যাওয়ায় বেশ কিছু ফাটল দেখা দিয়েছে। উদ্ধারকারী বাহিনীর ধারণা, সাবমেরিনে থাকা অক্সিজেনের মজুদ শেষ হয়ে যাওয়ায় 53 আরোহীর কারোরই জীবিত উদ্ধারের সম্ভাবনা নেই। নাঙ্গালা 402 70-এর দশকে জার্মানিতে তৈরি। সমুদ্রের 500 মিটার গভীরে চলাচল করতে সক্ষম, তবে 850 মিটার নিচে চলে যাওয়ায় ঘটেছে দুর্ঘটনা। আশরাফ শুভ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ক্যান্ডি টেস্টের প্রথম 3 দিন ছিল বাংলাদেশের। চতুর্থ দিনে ঘুরে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা। পুরো দিনে কোনো উইকেট পায়নি টাইগার বোলাররা। 229 রান নিয়ে দিন শুরু করে স্বাগতিকরা দিন শেষে করেছে 3 উইকেটে 512 রান। অঘটন না ঘটলে নিষ্প্রাণ ড্রয়ের দিকে এগোচ্ছে প্রথম টেস্ট। এটা কি মাটির উইকেট নাকি কংক্রিটের? চতুর্থ দিনেও নেই টার্ন, বিস্ময়করভাবে ফাটলেরও কোনো লক্ষণ নেই। তৃতীয় দিনের শেষ বেলায় স্পিনারদের টার্ন পাওয়া যে আশার বসতি, চতুর্থ দিন তা হলো মরীচিকা। 3 উইকেটে 229 নিয়ে শুরু। বাংলাদেশের সাদামাটা বোলিংয়ের সুযোগ নিয়ে করুণারত্নে ধনঞ্জয় জুটির সাবলীল ব্যাটিং। নতুন বল নিয়েও কাজ হয়নি, নষ্ট হয়েছে একাধিক রিভিউ। প্রথম সেশনে 102 রান যোগ করে লঙ্কানরা, রান 300-র ওপরে। 2 ব্যাটসম্যানের আত্মবিশ্বাসও তুঙ্গে। করুণা 100 থেকে 150-এ গেলেন, অন্যদিকে ধনঞ্জয় তুলে নেন ক্যারিয়ারের 7ম সেঞ্চুরি। দুজনের পার্টনারশিপ বাড়তে বাড়তে 200 থেকে 300 হয়ে গেল। লঙ্কান অধিনায়ক ততক্ষণে বুঝে গেছেন ডাবল সেঞ্চুরির জন্য এর চেয়ে ভালো উইকেট তিনি আর পাবেন না। শেষ পর্যন্ত 387 বলে আসে করুণারত্নের ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি। আলো আধারির লুকোচুরির মাঝে কখন যেন স্কোরবোর্ডে শ্রীলঙ্কার 500 রান, আর আলোক স্বল্পতায় খেলা শেষের আগে যা 3 উইকেটে 512। সব মিলে ড্রর অপেক্ষায় শ্রীলঙ্কা বাংলাদেশ প্রথম টেস্ট। রাকিবুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ক্যান্ডি টেস্টের চতুর্থ দিন উইকেটবিহীন দিন কাটিয়েছে তাসকিন রাহিরা। এমন উইকেট বোলারদের জন্য কঠিন, বললেন পেসার তাসকিন আহমেদ। লাইন লেন্থে ধারাবাহিক থেকে ম্যাচে ফেরার আশা এই পেসারের। এরকম উইকেট আসলে অনেক ডিফিকাল্ট বোলারদের জন্য। মানে নরমালি দেখেন ওদের বোলাররাও কিন্তু লাকমাল 35 ওভার বল করেছে এবং বাকি যারাও করছে ভালো করেছে। হ্যাঁ, তো আসলে উইকেটটা এমন যে চান্স ক্রিয়েট হওয়ার অপশনটাই কম। ভালো বলও দেখা যায় অনেক ইজি খেলতেছে। লা লিগায় গুরুত্বপূর্ণ ম্যাচে হোঁচট খেয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে রিয়াল বেতিসের বিপক্ষে গোলশূন্য ড্র করায় শীর্ষে ওঠা হলো না গ্যালাক্টিকোদের। সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল বেতিসের মুখোমুখি হলেই যেন গোল করতে ভুলে যায় রিয়াল। ব্যর্থতার জাল ছিঁড়তে পারল না আবারও পয়েন্ট হারিয়ে শিরোপা দৌড়ে পিছিয়ে পড়ল জিদানের দল। চোট কাটিয়ে ফিরলেও দলের ভাগ্য বদলাতে পারেনি হাজার্ড। মূলত ফরোয়ার্ডদের ব্যর্থতাই পয়েন্ট নষ্ট করেছে রিয়াল। 33 ম্যাচে 71 পয়েন্ট নিয়ে টেবিলের 2-এ রিয়াল, 2 পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আতলেতিকো। লা লিগায় শিরোপার দৌড়ে টিকে থাকতে মাঠে নামছে বার্সেলোনা। রাত 8:30টায় বার্সার প্রতিপক্ষ ভিয়ারিয়াল। এর আগে সন্ধ্যা 7টায় সেরিয়াতে ফিওরেন্তিনার চ্যালেঞ্জ নেবে ইউভেন্টাস। শীর্ষে থাকা আতলেতিকো মাদ্রিদের সাথে পয়েন্ট ব্যবধান কমানোর সুযোগ বার্সার। গেতাফেকে হারানোর আত্মবিশ্বাস সঙ্গী করে ভিয়ারিয়ালের চ্যালেঞ্জ নেবে কাতালানরা। দুর্দান্ত ছন্দে দলের প্রাণ মেসি মৌসুমে এখন পর্যন্ত করেছেন 25 গোল। সার্জি রবের্তোর পরিবর্তে একাদশে ফিরতে পারেন সার্জিনো ডেস্ট। সবশেষ 5 দেখায় ভিয়ারিয়ালের বিপক্ষে 4 জয় বার্সেলোনার। এদিকে ফিওরেন্তিনার মাঠে জয় ধরে রাখার চ্যালেঞ্জ ইউভেন্টাসের। দলে ফিরছেন রোনালদো ও বের্নার্দেস্কি। ইংলিশ ক্যারাবাও কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটির মুখোমুখি টটেনহ্যাম। ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত 9:30টায়। ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা অনেকটাই নিশ্চিত ম্যান সিটির। এবার ক্যারাবাও কাপের শিরোপায় নজর সিটিজেনদের। এফএ কাপের শেষ 4 থেকে চেলসির কাছে হেরে কোয়াড্রাপল জয়ের স্বপ্নভঙ্গ হয় ম্যান সিটির। টটেনহ্যামকে হারিয়ে ট্রেবল জয়ে বদ্ধপরিকর গার্দিওয়ালার দল। নিষেধাজ্ঞায় থাকছেন না জন স্টোনস। শঙ্কা আছে কেভিন ডি ব্রুইনাকে নিয়ে। টটেনহ্যাম স্কোয়াডেও আছে চোট সমস্যা, অনিশ্চিত হ্যারি কেইন। ফ্রন্টলাইনে থাকছেন সন হিউইং মিন, লুকাস মৌরা, গ্যারেথ বেল। হেড টু হেডে সমানে সমান ম্যান সিটি ও টটেনহ্যাম। সবশেষ 5 দেখায় সমান 2টি করে জয় দু দলের। লকডাউনের বিপক্ষে অভিনব আন্দোলনে নেমেছেন কসোভোর এক রেস্তোরাঁ মালিক। মানুষের বদলে রেস্তোরাঁয় ম্যানিকুইন ব্যবহার করে প্রতিবাদ জানিয়েছেন পেত্রিত ক্লুকোকি।
অন্যান্য সময় মধ্যাহ্নভোজের এই সময়ে ক্রেতাদের ভিড় লেগে থাকত রাজধানী প্রিস্তিনায় অবস্থিত এই বাগোলিনা রেস্তোরাঁয়। কিন্তু করোনা মোকাবেলায় সরকার ঘোষিত কড়াকড়িতে বর্তমানে একেবারেই ক্রেতাশূন্য এই রেস্তোরাঁ। বেচাকেনা না হওয়ায় ক্ষতি গুনছেন রেস্তোরাঁর মালিক। সরকারি সিদ্ধান্তের বিরোধিতা করে প্রতিবাদের ভিন্ন পন্থা বেছে নিয়েছেন পেট্রিক ক্লককি। মানুষের বদলে ম্যানিকুইনদের বসিয়েছেন খাবার টেবিলে। আমরা এভাবে বাঁচতে পারবো না। আশা করছি এই পদক্ষেপের ফলে সরকারের চোখ খুলবে, কারণ এমন কোনো প্রমাণ নেই যে রেস্তোরাঁ খোলা রাখলে করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাবে। মহামারীর কারণে 2020 সালে কসোভোর জিডিপি 4.4%-এ নেমে এসেছে। সবচেয়ে আর্থিক ক্ষতির কবলে পড়েছে রেস্তোরাঁ এবং হোটেলগুলো। সরকারি সহায়তা তাদের ক্ষতি পুষিয়ে ওঠার মতো যথেষ্ট নয়। মুশরিফা নুজহাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল 1 ঘন্টার বিরোধীহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।